আমাদের বাড়িতে আসছিস কেন? ফারজানা, তুই কি আমাকে ভুলে গেছিস? তোর কি আমার কথা একটু মনে নেই? কেন তোকে আমার মনে রাখতে হবে? আমি আবার ভিখারিদের মনে রাখি না। তুই এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিব? আমার আবার একটু রাগ বেশি, তাই আমি রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। আমি ওর গালে একটা চড় লাগিয়ে দেই। কুত্তার বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? কোনো দিন কেউ আমার গায়ে হাত তুলিনি, আর তুই আজকে তুললি। তোকে আজ আমি শেষ করে দিব। আমি ওখান থেকে বের হয়ে আসি, তারপরে বাড়িতে চলে আসি। শুয়ে শুয়ে ভাবতেছি ওকে এইভাবে চড় মারা ঠিক হয়নি। কালকে না হয় ওকে সরি বলবো, ও তো আমাকে অপমান করেছে। পরের দিন কলেজ এসে পড়ি, এসে মন খারাপ করে কলেজ ক্যাম্পাসে বসে আছি। এর ভিতরে সুমন আসলো। কী রে দোস্ত, কী হয়েছে? একা একা বসে আছিস যে? তোর তো চাচাতো বোনের সাথে থাকার কথা। ও আসছে, সেটা তুই জানলি কিভাবে? সেদিন তোর চাচার সাথে আসতে দেখেছি। এতদিন তো চাচাতো বোনকে নিয়ে অনেক কথা বললি। বাদ দে তো, ভালো লাগতেছে না। এর ভিতরে দেখতে পেলাম চাচার সাথে ফারজানা আমাদের কলেজের দিকে আসতেছে। মনে মনে ভাবলাম, ও কি আমাদের সাথে ভর্তি হবে নাকি? দোস্ত, ভাবি বলে ডাক দিব নাকি? সুমন, তোকে আমি সব কিছু বলতেছি, প্লিজ ওকে কিছু বলছিস না? ওকে বল তাহলে। বলবো, বাট ছুটির পরে। আমি কলেজের ভিতরে এসে পড়ি, কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও ভর্তি হয়ে আমাদের ক্লাসেই ঢুকে পড়লো। কিছুক্ষণ পরে দেখতে পেলাম কতগুলো ছেলেদের সাথে ও হাত মিলাতে লাগলো। ওদের একা একজন বাবা কোটিপতি আমার দেখে খারাপ লাগতেছে। আবির, দেখিস ওই ছেলেগুলো কি বাজে। তোর চাচাতো বোন পারলো ওদের সাথে মিশতে? ওদের অনেক টাকা আছে তাই হয়তো মিশেছে। মানে বুঝলাম না। একদিন এত কাছের বন্ধু হয়ে গেল, তুই গিয়ে ওদের কাছে সম্পর্কের সব কিছু বল। সেটা বলে হয়তো আর কাজ হবে না। তোকে বলছি না আমি সব কিছু বলবো কলেজ ছুটি হবার পরে। আমি ফারজানার কাছে চলে আসি। ফারজানা, ওদের সাথে মিশিস না, ওরা অনেক বাজে। আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা কি তোকে বলে দিতে হবে? তোর কথা শুনতাম যদি তুই আমাকে কালকে রাতে চড় না মারতি। আচ্ছা, তার জন্য আমি সরি, তবুও ওদের সাথে মিশিস না। সরি বললে তো আর হবে না। তুই আমাকে মেরেছিস, তাই আমি তোকেও মারবো। তুই আমাকে একটা চড় দিয়েছিস, তার বিনিময়ে আমি তোকে 10টা চড় দিব। যদি রাজি থাকিস তাহলে বল। আচ্ছা মার। ঠাস ঠাস। একে একে ও আমাকে 10টা চড় মারলো। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাকে মারতেছে। তা দেখে সুমন ওকেও মারতে চলে যায়। আমি ওর হাত টেনে ধরলাম। শোন, আর কোনো দিন আমার সাথে লাগতে আসিস না। ফারজানা চলে গেল, আমি নিচে বসে পড়লাম। ও তোকে মারলো কেন? আর তুই ওকে আটকালি না কেন? তারপরে ঘটনা আমি ওকে সব কিছু খুলে বললাম। তোর চাচাতো বোন এত নিচু, তা আমি জীবনেও আশা করিনি। চল বাড়িতে যাব। আমিও বাড়িতে চলে আসি। আসতে না আসতে আম্মু বলল, তোকে মারছে কে? আর তোর গাল এত লাল কেন? কে আবার মারবে শুনি? রোদের ভিতর থেকে এসেছি তাই গাল লাল হয়ে গেছে। মনে তো হয় না ফারজানা তোকে কিছু বলেছে। না, ও আবার কি বলবে, বাদ দাও তো। আমি রুমে এসে পড়ি। আমার সাথে ওর কিসের এত শত্রুতা, যার কারণে ও আমার সাথে এমন করে? হয়তো আমরা গরিব তাই ও আমার সাথে এমন করে। আমার ভালোবাসাটা কি তাহলে মিথ্যা হয়ে যাবে? আমি আমার ভালোবাসাটা মিথ্যা হতে দিব না। পরের দিন কলেজে এসে দেখি ফারজানা সেই ছেলেগুলোর সাথে বসে আছে, তাই আমি ওকে ডাক দিলাম। কি হয়েছে? ডাকতে আসিস কেন? তোকে আমি ওদের সাথে কথা বলতে বারণ করিনি। তুই কি আমার বয়ফ্রেন্ড যে তোর কথা শুনবো? দেখ, আমার বিষয়ে নাক ঘামানো বন্ধ কর। কালকে তো তুই বললি যে ওদের কারোর সাথে আর কথা বলবি না। ওটা তো প্রতিশোধ নেওয়ার জন্য ছোট্ট একটা নাটক করতে হয়েছে। তুই আমাকে চড় মেরে যাবি, আমি কি সব কিছু চেয়ে চেয়ে দেখবো? শুন, তুই আর আমার সাথে কথা বলবি না। ফারজানা চলে গেল। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। এতদিন ফারজানার সাথে কোনো কথা বলিনি। মাঝে মাঝে দেখতাম ওই ছেলেগুলোর সাথে ফারজানা দূরে দূরে ঘুরতো যেত, তা দেখে আমার অনেক খারাপ লাগতো। তাই ঠিক করলাম ওকে একবার প্রপোজ করব। তাই ফুল নিয়ে বসে আছি। আবির, প্রপোজ করা হয়তো ঠিক হবে না। ও তোকে চোখেই দেখতে পারে না। তবু একবার শেষ চেষ্টা করে দেখি। তুই যেটা ভালো বুঝোস সেটাই কর। ফারজান আসার পরে আমি ওকে নিয়ে একটা ক্লাসরুমে চলে যাই। এক পর্যায়েও আসতে চাইছিল না, তবু আমি ওকে জোর করে নিয়ে এসেছি। আমাকে জোর করে তুই এখানে নিয়ে আসলি কেন? ফারজান, আমি তোকে ভালোবাসি, সে অনেক আগে থেকে।
ছোটবেলার কথা তুই ভুলে গেলেও আমি ভুলিনি। সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবেসে এসেছি। আমি তোকে হারাতে চাই না, তাই আজকে বলে দিলাম। তোর মতো ছেলেকে আমি ভালোবাসতে যাব? শোন, তুই ভিখারি, আমি তোকে ভালোবাসি না, শুধু ঘৃণা করি। আমি আস্তে আস্তে ওর কাছে চলে আসি। ফারজানা, আমি তোকে ছাড়া বাঁচবো না, অনেক ভালোবেসে ফেলেছি। ও এটা বলে আমাকে জড়িয়ে ধরে দাঁড়ালো। আবির ছাড়, না হয় আমি কিন্তু চিৎকার দিব। আমি ছাড়বো না, বল না তুইও আমাকে ভালোবাসিস। আমি ওকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম। শোন হারামির বাচ্চা, তুই আজকে আমাকে জড়িয়ে ধরে ঠিক করিসনি, এর জন্য তোকে অনেক দুঃখ পোহাতে হবে, মনে রাখিস। আমি আর ওখানে দাঁড়ালাম না, ওখান থেকে বাড়িতে চলে আসি। ও আমাকে জড়িয়ে ধরেছে। হারামির বাচ্চাকে যদি আমি বাড়ি ছাড়া না করতে পারি তাহলে আমিও ফারজানা না। আমি মনে মনে ভাবা শুরু করে দিলাম কি করা যায়, কিভাবে সম্ভব। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আজ রাতে যা হওয়ার হবে। রাতের বেলা আব্বুর কাছ থেকে আবিরের নাম্বার নিয়ে ওকে কল দিতে লাগলাম। হ্যালো, কে? আমি ওকে মিষ্টি করে বললাম, আমি ফারজানা। আবির শোনো, তুমি আমাদের বাড়িতে এখনই চলে আসো, তোমার সাথে আমার কথা আছে। আর আজকের ব্যবহারের জন্য আমি সরি। এতে সরি বলার কি আছে? আমি তোর সাথে রাগ করিনি। রাগ না করলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো। আমি রাতের বেলা চলে আসি ওদের বাড়িতে। আমার রুমের ভেতরে ঢুকো। আমি ওর রুমের ভিতরে ঢুকে পড়ার পরে ও দরজাটা আটকিয়ে দিল। আমাকে তুই ভালোবাসবি তাই না? তোর এই ভালোবাসাকে আজ আমি চিরতরে শেষ করে দিতেছি। দাঁড়া দাঁড়া তুই। আমি ওকে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার দেওয়া শুরু করে দিলাম। ফারজানা, এমনভাবে চিৎকার দিতে আসো কেন? আব্বু তুমি কই গেলা? ও আমাকে শেষ করে দিতেছে। কিছুক্ষণ পরে কাকা কাকিমা আসলো। তারা এসে ডাক দিতে লাগলো। ফারজানা গিয়ে দরজা খুলে দিল। দেখো না আব্বু, ও আমার সাথে জোর করে কি সব করতে চেয়েছিল। আবির, তুই এখানে কি করে? আমি বলতেছি, ও আসলে আমার খাটের নিচে লুকিয়েছিল, তাই সুযোগ পেয়ে আমার সাথে যা খুশি তাই করার চেষ্টা করতেছে। আমি কি বলবো বুঝতেছি না। ওর কথাগুলো শুনে আমি শুনতেছি। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কিছুক্ষণ পরে চাচা এসে আমার গালে দুটো চড় মেরে বলল, তুই আর আমাদের বাড়িতে আসবি না, আর তোর আব্বুকে আমি এখনই জানাচ্ছি। আমি আর ওখানে দাঁড়ালাম না, চলে আসি বাড়িতে। আসার সাথে সাথে দেখতে পেলাম আব্বু বাড়িতে এসে আমাকে দুটো চড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আম্মু এসব কথা বিশ্বাস করেনি। আম্মু অনেকবার আমাকে বাড়িতে থাকতে বলে, কিন্তু আমি থাকিনি। সেই দিন মন চাইছিল মরে যাই। আমি রাস্তায় বসে আছি, এমন সময় সুমন আসলো ওর বাইক নিয়ে। চল আমাদের বাড়িতে, আমার আম্মু আমাকে সব বলেছে। আমি কোথাও যাব না, আজকে আমার শেষ দিন, আমি আর বাঁচতে চাই না। শালা, তোর কিন্তু আমি মেরে ফেলবো। আমি ওর সাথে ওদের বাড়িতে চলে আসি। এখানে অনেকদিন থাকার পরে আম্মু আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে আসতে, কিন্তু আমি আসিনি। তারপর সুমন একদিন একটা বুদ্ধি দিল, ওকে পাপের শাস্তি দিতে হবে। আমি প্রথমে রাজি ছিলাম না, তারপরে ও অনেকবার বলার পরে আমি রাজি হই। তারপরে ঘটনা তো আপনারা জানেনই। ওকে আমি এখানে তুলে নিয়ে আসি। এর ভিতরে ও নাকি আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করছে, সেটা আম্মু সেদিন আমাকে কাঁদতে কাঁদতে বলছিল। আমি তখন ভাবছিলাম ওকে পাপের শাস্তি দিতেই হবে, ওর এত অহংকার আমার ভাঙতেই হবে। এখন আসুন বাস্তবে। আমি দেখি ও ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো ডাকের কারণে ঘুমটা ভেঙে গেল। আবির, দরজা খোল আর এসব নে। আমি এসে দরজা খুলে দিলাম, তাকিয়ে দেখে ও আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এসব খেয়ে নে। আয় ভিতরে আয়। ওকে ভিতরে নিয়ে ফারজানাকে ডাকা শুরু করে দিলাম। এই ফারজানা, ওঠ, অনেক ঘুমিয়েছিস। আমি ঘুম থেকে উঠে পড়ি। ফ্রেশ হয়ে এসব খেয়ে নে। আর শোন, আজকে থেকে তোর নিজে নিজে রান্না করতে হবে। আমি রান্না করতে পারি না তো, আর আমি কখনোই রান্না করিনি। পারো না, শিখতে হবে। যা পারবি তাতেই হবে। আর ঘর মুছবি, বাসন বাজবি, জামা কাপড় কেচে দিবি, একটা সংসারে যা যা কাজ আছে সেটা তুই করবি। আমি কিছু করতে পারবো না। না পারলে তখন দেখবি আমি কি করতে পারি। এর ভিতরে মোবাইলটা বেজে উঠলো, তাকে দেখে আম্মু কল দিয়ে আসছে। তাই আমি মোবাইল নিয়ে বাইরে চলে যাই। ফোন রিসিভ করার পরে, আবির, এদিকের খবর জানো কিছু? ফারজানাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ওর বাবা মা ওর জন্য কান্না করতেছে। আমি আম্মুকে মিথ্যা বললাম। আম্মু, ওর খবর আমি কিছুই জানি না। ওর কোনো খবর পেলে আমাদের জানাস, আর তুই বাড়িতে আসবি না। আসবে কিছুদিন পরে।
আম্মুর সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি আর রুমে চলে আসি। তারপরে ফারজানাকে বললাম, ফারজানা আমি বাইরে যাইতেছি, এসে দেখি যেন সব কাজ শেষ হতে। ঠিক আছে। আবির চলে গেল। যাওয়ার সময় দরজাটা তালা মেরে গেল। আমাকে তুই দাসী পেয়েছিস? এখন যদি এখানে বিষ থাকতো আমি তোর খাবারে বিষ দিয়ে দিতাম। হঠাৎ দেখতে পেলাম একটা ছুরি। মনে মনে ভাবলাম এই ছুরি রাতে কাজে লাগবে। আমি ছুরিটি গিয়ে বালিশের নিচে রেখে দিয়ে আসলাম। আজকে তোর শেষ দিন। আমাকে তুই যত অত্যাচার করেছিস আজকে তার প্রতিশোধ নেওয়ার পালা। আমি সব কাজ করা শুরু করে দিলাম। আবির, এখন তুই কি করতে চাস? আমাকে তুই একটা চাকরি গুছিয়ে দিতে পারো? একটা চাকরি আছে, তবে ওখানে না, বিদেশে। ঠিক আছে, তাহলে আমি বিদেশে যাব। ও আমাকে কোনোদিনও মানতে পারবে না। এখানে থাকলে শুধু শুধু আমি কষ্ট পাবো। তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। চাকরিটার জন্য কিন্তু তোর 3 মাস অপেক্ষা করতে হবে। এতদিন? এতদিন এখান থেকে ওর সব আঘাতের প্রতিশোধ নে। দোস্ত, ওকে আঘাত করতে আমার অনেক কষ্ট লাগে। তাহলে ওকে এত সহজে ছেড়ে দিবি? দেখি কি করি। আমি ওর সাথে কথা বলে আবারও সুমনদের পুরনো বাড়িতে চলে আসি। এই নে, খেয়ে নে। আমি খাবার খেয়ে চলে আসি রুমে। রাতের বেলা অনেক ঘুম পাইছে, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। মন চাই ওকে জড়িয়ে ধরি, কিন্তু ওকে জড়িয়ে ধরে কি করব? ও তো আমাকে ভালোবাসে না। আমি চোখ বুজে নিলাম। ও ঘুমাবে কখন? কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। আমি আস্তে আস্তে ছুরিটা বালিশের নিচ থেকে বের করা শুরু করে দিলাম। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে বাঁচাবে কে? আমি ছুরিটা নিয়ে ওর কাছে চলে আসি। আমার হাত কাঁপতেছে। কি হলো? এমনভাবে হাত কাঁপতেছে কেন? কিছুক্ষণ পরে চোখ পড়লো ওর দিকে। কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। ওকে মারা ঠিক হবে? আমার মাথায় কিছু আসতেছে না। আমি আবারও ছুরিটি ওর পেটের কাছে নিয়ে আসলাম। আমার কেমন যেন লাগতেছে, চোখগুলো ঝাপসা হয়ে আসতেছে। আমার এমন কেন লাগতেছে? হঠাৎ ছুরিটি হাত থেকে নিচে পড়ে যায়। শব্দের কারণে আবিরের ঘুম ভেঙে যায়। এইমাত্র কিসের শব্দ আসছিল জানি না। আমি দেখতে পেলাম ফ্লোরের নিচে একটা ছুরি ফেলানো। এখন বুঝতে পারলাম ও আমাকে খুন করতে যাচ্ছিল। আমি ছুরিটি উঠিয়ে ওর কাছে দিলাম। এটা দিয়ে আমি কি করব? এইমাত্র যেটা করতে চাইছিলি সেটা কর। আমি শার্ট খুলে বললাম, এই ছুরিটা যেখানে খুশি সেখানে ঢুকাতে পারো। আমাকে মারলে তো তুই হ্যাপি। আচ্ছা, তুই আমাকে মেরেই ফেল। শোন, আমি তোকে মারতে চাইনি। ওকে মারার হলে অনেক আগেই এটা করতে পারতাম। আমি ওর হাত ধরে বললাম, প্লিজ তুই আমাকে বাড়িতে দিয়ে আয়। তোকে আমি এই বাড়িতে দিয়ে আসতে পারবো না। তুই এখানে বসে বসে পচবি। আমি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি যেভাবেই হোক না কেন আমার এখান থেকে বের হতে হবে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। আমি এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। একদিন দেখতে পেলাম আবির রুমে নেই, আর পাশে দেখতে পেলাম আমার মোবাইল ফোন। ওটাকে জোরে চাপ দিয়ে ধরলাম, দেখি মোবাইলটা খুলে কিনা। হঠাৎ মোবাইলটা খুললো। আমি তড়ঘড় করে আব্বুর নাম্বারে কল দিতে লাগলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। আপু, আমাকে আবির। আর কিছু বলতে পারলাম না। তার আগেই আবির আমার কাছ থেকে ফোন টেনে নিয়ে যায়। আমি মোবাইল এবার জোরে আছাড় মেরে চুরমার করে ফেলি। হ্যালো ফারজানা, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। তুই কেন আমার সাথে এমন করতেছিস? আমি বাড়িতে যেতে চাই। কথা দিলাম তোর নামে আমি তাদের কাছে কিছুই বলবো না। তুই আমার বউ, তোকে আমি কোথাও যেতে দিব না। তোর সাথে আমার এখনো অনেক কিছু করার বাকি আছে। আমি ওখানে আর থাকলাম না, খাটে চলে আসি। অনেক কষ্ট হইতেছে আমার। আমি কি আর কখনোই কি বাড়িতে ফিরতে পারবো না? কিভাবে এখান থেকে বের হব? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এখনও আমার পরিবারের কেউই আমার খোঁজ খবর পায়নি। একদিন ফ্লোর মুছতেছি, এর ভেতর দেখতে পেলাম একটা ব্যাগ। এই ব্যাগে কি আছে? আমি ব্যাগের ভেতরে হাত দিতে লাগলাম। দেখতে পেলাম ব্যাগের ভেতরে আবিরের জামা কাপড় আর একটা ডায়েরি। আমি ডায়েরিটা খুলে পড়া শুরু করে দিলাম। প্রথম পাতায় আমার আর আবিরের ছবি দেখতে পেলাম। এটা তো আমাদের ছোট সময়ের ছবি। এই ছবি ওর কাছে কি করে? আমি ডায়েরিটা পড়া শুরু করে দিলাম। দেখতে পেলাম সব কথাই আমাকে নিয়ে লেখা। আমারও ছোটবেলার ওর সাথে কাটানো সব কথা মনে পড়ে গেল। ও আমাকে এতটা ভালোবাসে। কেন আমি বিদেশে পড়তে গেলাম আর আমার মন কেন এমন হলো?
আমি অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি, সেটা ভাবলেই আমার অনেক খারাপ লাগতেছে। ও আমাকে এতটা পরিমাণ ভালোবাসে। আমি ডায়েরি বন্ধ করে রাখলাম। তারপরে সব কাজ শেষ করে বিছানায় বসে একা একা কিছুক্ষণ কাঁদলাম। আমার ভেতরে এতটা অহংকার কেন? এত অহংকার কোথা থেকে আসলো? আমার আজ কিছুই ভালো লাগতেছে না। কিছুক্ষণ পরে আবির আসলো আমার কাছে। কি হলো, এমনভাবে কাঁদতে আসিস কেন? বাড়ির কথা কি খুব মনে পড়তে আছে? আমি ওর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বললাম, জানি না। তাহলে কাঁদতে আসিস কেন? এমনি, তোমার খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নাও। মনে আছে এমন তুমি করে বলে আমাকে একবার সবার কাছে অপরাধী বানিয়ে দিয়েছিলি? তোর মতো নাটক কেউই পারবে না। আচ্ছা, আমি নাটক করতেছি, এখন খেয়ে নাও, যাও। এটা বলার পরে আবির চলে গেল। রাতের বেলা দুজনে শুয়ে আছি, কেউ কারোর সাথে কথা বলতেছি না। কিছু সময় পরে আবির ঘুমিয়ে পড়ল। আমি আস্তে আস্তে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি ওকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আবির, আমি সরি তোমার সাথে এমন ব্যবহার করার জন্য, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আবির বলল, ফারজানা ছাড়, এমনভাবে জড়িয়ে ধরে আছিস কেন? আমি ছাড়বো না। তোর মতলব আমি তো ভালো ঠেকতেছে না, কি করতে চাস আবার আমার সাথে? আবির, আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। চুপ, নাটক একটু কম করবি। আমি ওখান থেকে উঠে আসলাম, দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এতদিন ফারজানা আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, হয়তো আমার সাথে আবারও নতুন কোনো খেলা খেলতে চাই। আমি ওর পাতা ফাঁদে আর পা দিতে চাই না। এই বাড়িতে আর কিছুদিন আসি, তারপরে বাহিরে চলে যাব। এদিন আমি বাসায় কে যেন এসে কলিং বেল দিল। আমি ভাবছি সুমন এসেছে, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। সুমন ছিল না, ফারজানার বাবা ও একজন পুলিশ অফিসার ছিল। আমি কিছু বলতে যাব এমন সময় চাচাই বলল, তাহলে তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? স্যার, ওকে আপনি গ্রেপ্তার করুন। বাইরে চিৎকার শুনে ফারজানা দৌড়িয়ে আসলো, এসে ওর আব্বুকে জড়িয়ে ধরলো। বাবা, তুমি কেমন আছো? তোকে ছাড়া আমি কি ভালো থাকতে পারি? ও তোকে কেন ওখানে আটকিয়ে রেখেছে? বাদ দাও না এসব কথা, চলো আমাদের রুমে। আগে ওর একটা ব্যবস্থা করতে হবে স্যার। ওকে নিয়ে যান। ও আমার মেয়েকে এখানে কিডন্যাপ করে রেখেছে। পুলিশ অফিসার আবিরের হাতে হাত করা লাগালে আমি বললাম, আবির কিচ্ছু করেনি, আমি ওর সাথে ইচ্ছে করে এসেছি, আমি ওকে ভালোবাসি। ওই দিন তো বলবি কেন আমাকে বাঁচাও, আর এখন বলতেছিস কেন? এটা কি তোকে ভয় দেখিয়েছে? যদি ভয় দেখায় তাহলে বল। না আব্বু, আমি নিজের ইচ্ছাতে এসেছি। তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেটা আমাকে আগে বলবি না? এমনিতেই বলিনি। চল আমাদের সাথে বাড়িতে। না, আমি এখানেই থাকবো, আমি ওর কাছে অনেক ভালো আছি। আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিলি কেন? ধরিয়ে দিতি। আবির, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। তুই আবার আমার ভালোবাসা নিয়ে এভাবে নাটক করিস না। আমাকে যদি চিরতরে শেষ করে দিতে চাস তাহলে দে। আবির, তুমি আমাকে এখনো ভুল বুঝতেছো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি ওখানে দাঁড়ালাম না, রুমে চলে আসি। আবির, এই নে তোর ভিসা, কালকেই তোর ফ্লাইট। ঠিক আছে, আমি বিষয় নিয়ে বাড়িতে চলে আসি। পরের দিন সকাল সকাল সব কিছু গুছিয়ে নিলাম। কি হলো, তুমি যাচ্ছ কোথায়? চলে যাই বিদেশে। তাহলে আমি বাঁচবো কিভাবে? সেটা আমি কি জানি। শোন, এতদিন তোর সাথে এমন ব্যবহার করার জন্য আমি সরি। এই নিয়ে ডিভোর্স লেটার, আর 3 মাস পর এখানে সাইন দিয়ে রাখিস, তারপরে আমার বাড়িতে পাঠিয়ে দিস। আমি হয়তো আর দেশে ফিরবো না। ভালো থাকিস। আমার তোকে ভালোবাসাটা মিথ্যা ছিল। আবির, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে চলে যেও না। আবির আর আমার কোনো কথা শুনলো না, আমাকে ধাক্কা দিয়ে ও চলে গেল। আমি কি করব বুঝতেছি না। আমার তখন অনেক কান্না আসতেছিল। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি একটা দোকানে চলে আসি, তারপরে কাকিমায়ের নাম্বারে কল দিতে লাগলাম। রিসিভ করার পরে আমি তার কাছে সেদিনকার দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলাম। তারপরে সব কিছু বললাম। প্লিজ কাকিমা, তুমি ওকে আটকাও। আমি এখনই আসতেছি। আমি এয়ারপোর্টের কাছে চলে আসি, সব ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। এই ভিতরে আমি দেখতে পেলাম আম্মু আমাকে ধরে আমার গালে একটা চল লাগিয়ে দিল। তুই বিদেশে যাচ্ছিস আর একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? তোমার কাছে জানালে আমাকে যেতে দিবা না, তাই জানাইনি। এই ভিতরে দেখতে পেলাম ফারজানা দৌড়ে এসে আমাকে আম্মুর সামনে জড়িয়ে ধরলো। সেটা দেখে আম্মু অন্য পাশে চলে গেল। আর কষ্ট দিও না।
আমি এখন আগের মেয়ে না, অনেক ভালো হয়ে গেছি। তোমাকে এখন আমি অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ছাড়ো, যাবো না আমি কোথাও। আমি ছাড়বো না, আমাকে তুমি ভালোবাসি বলো। তোকে তো আমি অনেক আগে থেকেই ভালোবাসি, এটা বলে আমিও ওকে জড়িয়ে ধরলাম। বাড়িতে আসার পরে আমাদের আবারও নতুন করে বিয়ে দিল। আজ আবারও আমার বাসরাত, তাই ঢুকে পড়লাম। ও এসে আমাকে সালাম দিল। এই শোনো না, আমাকে একটু কোলে নিয়ে খাটে চলো। আমি ওকে কোলে নিয়ে খাটে চলে আসি। এমন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। তুমি আগে ধরো, তারপরে আমি ধরবো। না, তুমি আগে ধরবা। আজকেও আগে আমি ধরেছি। আমি ওকে জড়িয়ে ধরলাম, এরপরে ও আমাকে জড়িয়ে ধরলো। এই শোনো না, আমাকে একটা পাপ্পি দাও না। তুমি আগে দাও। এটা বলার পর 4 ঠোঁট এক করে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। আবির আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, অনেক ভালোবাসি তোমাকে। আমিও অনেক ভালোবাসি। এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসা। সুন্দর একটা জীবন। দোয়া করবেন আমাদের জন্য, সারা জীবন এমন যেন থাকতে পারি। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো রাখবেন আপনার ভালোবাসার মানুষটিকে। পুরো স্টোরিটা কেমন লাগলো তা না হয় কমেন্ট করেই বলে জানাবেন। সমাপ্ত।